তিনজন মেম্বারই আসে নাই, আর তো পেছাতে পারে না। তো তখন ইনফ্যাক্ট যে কাজটা করে সেটা হলো বিআরটি এর যে ইন্সপেক্টর থাকে, সে যেই র্যাম টেস্ট করার কথা, রোড টেস্ট করার কথা, জিগজ্যাগ করার কথা, হেলথ চেক করার কথা, প্রথমে তো তাত্ত্বিক জ্ঞান পরের কথা, প্র্যাকটিক্যাল পরের কথা। প্রথমে দেখতে হবে তার হেলথ ঠিক আছে কিনা, তার দৃষ্টি ঠিক আছে কিনা। সে আইসাইট যদি গন্ডগোল করে তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতেই পারে না। তার কোনো যদি ফিজিক্যাল ত্রুটি থাকে, হ্যান্ডিক্যাপ থাকে, সেও পেতে পারে না। ওই স্ক্রিনিং এর পর আসে তাত্ত্বিক, তাত্ত্বিকের পর এরপর হলো ব্যবহারিক, ব্যবহারিকের মধ্যে আবার তিনটা, একটা হলো র্যাম টেস্ট, একটা হলো জিগজ্যাগ, একটা হলো রোড টেস্ট। রোড টেস্টের জন্য তাকে রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে ড্রাইভ করতে হবে এবং সেখানে ইন্সপেক্টর বসে থাকতে হবে। কিন্তু আমরা বৈধ লাইসেন্স যারা পেলো তাদের কি নিরাপদ ভাবছি? তারা কিন্তু কেউ এই প্রসেস বলে যায়নি। কিন্তু রোড টেস্ট হয় না, কখন হবে? যেই পরিমাণ চাহিদা, বৈধ লাইসেন্সের চাহিদা, সেই পরিমাণ কিন্তু যোগান নাই। মাসে একটা, 3 মাসে একটা করে মিটিং হচ্ছে। তো আমি বলবো ডিমান্ড ড্রিভেন এখানে করাপশন হচ্ছে। একটা লোক যখন বৈধ পন্থায় যেতে গিয়ে দেখতেছে একটা লেন্দি প্রসেস, একটা হ্যাসেল হচ্ছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে বৈধ পেলো, আমাকে তো কিছু জিজ্ঞাসা করলো না, তো আমাকে তো রোড টেস্ট করলো না, তো তাকে একটা অবৈধই নিয়ে নেই, পয়সা যদি খরচ হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করব নিরাপদ ড্রাইভার যদি আমি পেতে চাই, তাহলে এই যে যতজন পেতে চায় তার জন্য যেই বোর্ড থাকা উচিত, যেই কম্পিটেন্সি বোর্ডটা, তাদের সংখ্যাটা বাড়াতে হবে। প্রতিদিন আউটসোর্সিং করা যায়, এই কারণে সেন্ট্রালাইজ না করে এটা আউটসোর্সিং করা দরকারই তো নাই। তার মানে করতে হবে এমন তো কোনো কথা না, এমন কোনো কথা নাই। গভর্নমেন্ট শুধু রুলস ঠিক করে দেয়। রাইট। সো আমি বলবো এখন প্রক্রিয়াজনিত জটিলতা এবং তার নিরপেক্ষতা এবং তারা যে টেস্টগুলি নেওয়ার কথা সময়ের অভাবে নিচ্ছে না, এটা একটা মকারি হচ্ছে। তাকেই আমরা বলতেছি না, সে মোটামুটি একটা বৈধ লাইসেন্স পেল, কিন্তু সে সিস্টেম মানে বৈধতারই এই অবস্থা, তাহলে ভুয়াটা এবং ঘুষেরটা কি অবস্থা হবে চিন্তা করেন। জি, ধন্যবাদ জনাব প্রাইমারি স্যার। স্যার যেটা বলেন সেক্ষেত্রে আমি শুরু করি যে বাইরে আমাদের এই যে যেমন জিগজ্যাগ এবং র্যাম বললেন, এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে এটার 0% এখানে আমি মনে করি পুরোটাও হওয়া উচিত রোড টেস্ট, যেটা আমাদের বাইরে দেখেছি। ওরা 40 মিনিট আমাদেরকে নিয়ে প্রথমে বসে বলেছে তুমি গাড়ি চালাও, এবং তারা একটা ম্যাপ দিয়ে দিচ্ছে, তুমি এই পর্যন্ত যাও, সিগন্যাল দেখছে আমি ঠিক মতো মানছি কিনা, ওই যে যেটা বলছে প্রায়োরিটি কি, আমার ডান দিকে গাড়ি প্রায়োরিটি দিব না বা দিকে গাড়ি প্রায়োরিটি দিব। আমরা যখন গোল চক্করটা ঘুরবো, মূল ব্যাপারগুলো কি, যখন আপনি ঘুরবেন সবগুলো গাড়ি যখন একটা জাংশনে আসবে, যেখানে জাংশনে কোনো সিগন্যাল নাই, ওখানে আপনি কাকে প্রায়োরিটি, দ্যাট ইজ দ্য মূল। আমি মনে করি আমাদের ড্রাইভারদের মূল কম্পিটেন্সি সেই জায়গাটায়, যে কে কত স্মুথলি গোল চক্করটা জাংশনটা পার হতে পারলো। এখানে কিন্তু ওই যেটা স্যার বললেন যে রোড টেস্ট আমাদের যে ড্রাইভারের মূল জিনিস রোড টেস্ট, সেটা ধারে কাজ করে। আমি একটু ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে কথা বলতে চাই। জি বলুন, আপনার বক্তব্য বলুন, উনি শুনছেন। জি, আমি বলছিলাম আপনারা যে এটা নিতেছেন রোডের ব্যাপারে, সেটা সবচেয়ে বড় সমস্যা হলে আমার বাবাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে রোডের মাঝখান থেকে যে ডিভাইডার দরকার, এটা তো আপনারা কখনো বেশি একটা জোর দিয়ে বলেন না। ড্রাইভারের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট গুলো হয় মুখোমুখি সংঘর্ষ, যে কারণে আপনার অ্যাক্সিডেন্ট গুলো হয়। মাঝখানে ডিভাইডার থাকে না, রাস্তা প্রশস্ত না, ড্রাইভারের দোষটা তো আছেই। তারপরে যারা ড্রাইভিং লাইসেন্স দেয় বা ড্রাইভাররা, প্রশাসনের যে পুলিশ আছে প্রশাসন, তারা একটু কোনো ত্রুটি থাকলে কিছু টাকা দিলেই তারা সাথে সাথে ছেড়ে দেয়। হ্যাঁ, একটু হইলে ট্রাফিকেরা, তারা এই সম্পর্কে আপনারা কিছু বলেন। জি, ধন্যবাদ। আমরা গত 3-4 দিন ধরে যত টেলিভিশনে টক শো দেখেছি এইসব ব্যাপারে, কোন কোন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা রোড ডিভাইডারের কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। তবু আজকে সময় থাকলে আমি ডক্টর শামসুল হককে অনুরোধ করবো রোড ডিভাইডারের প্রয়োজনীয়তা কি, এবং আমাদের দেশ যে হাইওয়েগুলোতে ডিভাইডার নেই বললেই চলে, সেটা কতটা ঠিক হচ্ছে। আমি নাইমুলের কাছে একটা জানতে চাচ্ছি যে আপনি পরীক্ষার কথা বলছেন ড্রাইভিং লাইসেন্স, এই পরীক্ষা দিতে আসার আগে প্রস্তুতি পর্বটা কিরকম, সেই শেখার লার্নিং প্রসেসটা কি ওখানে? খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এভারেজে ওদের তো স্ট্যাটিস্টিক্স একদম, মানে আপনি মনে করতেন প্রতিটা ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স একদম ক্লিয়ার রাখে। সেই ক্ষেত্রে দেখা হয় একটা ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে এভারেজে 40 to 45 আওয়ার্স রোডে তাকে ট্রেনিং নেয় বিফোর অ্যাপিয়ারিং টু দি এক্সাম। জি, প্রস্তুতি পর্বটা কিরকম? 40 থেকে 45 ঘন্টা তাকে রোডে চালিয়েছে, সেই অভিজ্ঞতা থাকতে হয়। ওদের যে স্ট্যাটিস্টিক্স যাকে বলে যে পাস করে কারা, যারা মিনিমাম 40 থেকে 45 ঘন্টা
রোডে প্র্যাকটিস করেছে, মানে ওখানে কিন্তু আপনার এটা এক্সপেন্সিভও, আপনি এমনি পেয়ে গেলেন খুব তাই না। expensive, খুব দেখা যাচ্ছে একজন expensive। 3 বার, Lesson নেওয়াটা 4 বার, খুব expensive। মানে 3 বার 4 বার 5 বার করে ফেল করছে হ্যাঁ, এবং কিছুই করার নেই। কারণ আপনি দেখা যাচ্ছে যে আমরা আসলে, যেমন আমি নিজেই, আমি এত ভালো ড্রাইভার, আমি একবার ফেল করেছি, আমি করেছি খুব সিলি কারণে সেটা, কিন্তু কারণ কিন্তু আছে, ওই যে ইলিয়াস ভাই যেটা বললো, পেলো না। সেকেন্ড টাইম যখন আমি দিলাম, আমি জানি যে আমি প্রথমবার কি ভুল করেছি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা হচ্ছে। আমি যেটা বলছি, যেমন ধরেন এই আমি প্রথম দেখলাম যে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি ট্রাফিক গাইড বুক করেছে, আমি জানি না ইলিয়াস ভাই এখন মতো দেখেনি, যেটা ইলিয়াস ভাইয়ের কাছে প্রথম পৌঁছানোর কথা। আমাদের কিন্তু মিনিমাম একটা এরকম কিছু আমাদের নেই, আমরা রিটেন এগুলো আমরা নিজেরা করে নিয়েছি আমাদের। আপনারা করে নিয়েছে। আমি বলছি যে গভর্নমেন্ট থেকে আমি বলছিলাম যে যদি একটা মিনিমাম প্রত্যেক ড্রাইভারের থাকা উচিত, এবং আমরা যদি মিনিমাম যে একটা কি কি করা উচিত আমাদের ড্রাইভারদের, আমরা যারা গাড়ি চালাই কি করা উচিত, সেটা কোনো গাইডেন্স আছে? কেউ বলতে পারবে আমাদেরকে যে এটা? যেমন আমি দেখলাম, আপনারা দেখেন একটা খুব ভালো একটা ইয়ে দেখেছি আমি, আমাদের স্পিড লিমিট কত, আমরা কয়জন জানি যে আমাদের মহাসড়কে স্পিড লিমিট এবং কত? স্পিড লিমিটের সাইন, সেটা তো কিছুই বলছে না। সাইন আছে, কিন্তু সেটারও গরুর সাইন নাই। স্পিড লিমিটের জন্য তো আলাদা আলাদা একটা sign, ওই যে সাইন, বললাম, এবং গরু ওখানে মানুষ তো দেখলে লেখা হবে না তো। থাকবে, এটা তো গরু দেওয়া থাকবে না ওটাকে। জি জি। আপনি স্পিড লিমিটের মজার ব্যাপারটা দেখেন, আমরা জানি না আমাদের ইয়েরা দেখেছি কিনা, 110 কিলোমিটার মহাসড়কে আমাদের কারের স্পিড লিমিট, যেটা লন্ডন আমেরিকায় হাইওয়েতেও কয়েকটা রোডেই মাত্র আছে। এবং সাথে সাথে দিয়েছে 55 কিলোমিটার মাত্র পিকআপ এবং বাস কোচ, যেটা মানে দুটোই অসামঞ্জস্য। আমাদের নীতি নির্ধারক যেহেতু ইলিয়াস ভাই এখানে আছেন, তারা আছেন। তারপরে আরেকটা জিনিস আছে যে শুধু আপনার রোড সাইন না, আপনার রোড মার্কিংও কিন্তু আপনার কাছে গাড়ি চালানোর জন্য এই রোড মার্কিংও আপনার জানতে হবে যে এই রোড মার্কিংটা একটা সাদা দাগ কেন দিয়ে দিচ্ছে, একদম আনব্রেকেবল কেন দিছে, এবং কিছু কিছু জায়গা আবার ব্রেকেবল দিছে। এটি কি মিনিংটা কি, মিনিং তো জানতে হবে তাকে। তো এই মিনিং গুলো তারপরে আপনার ওই যে যেটা বলো যে আগে কাকে যেতে দেবেন, প্রায়োরিটির কি, এই প্রায়োরিটি দেওয়ার জন্য তো আপনার একটা সাইন আছে, গিভওয়ে সাইন বলে এটা। ওখানে গিয়ে আপনি কি করবেন, আপনি কি চলে যাবেন নাকি আরেকজনকে যেতে দেবেন? এগুলো তো মানে ড্রাইভিং এর আসলে কিন্তু শিক্ষা ছাড়া কিন্তু। এই অনেকে, আমি ফোনটা ধরে নিয়ে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাকে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে কণা বলছি। জি বলুন কণা। আমার কমপ্লেনটা হচ্ছে, আমি আমার যখন ফাইনাল এক্সাম শেষ হয়, ম্যাক্সিমাম টাইম আমার চিটং থেকে ঢাকায় যেতে হয়, একা যেতে হয়। তো আম্মু যেহেতু ঢাকায় থাকে, তো আমি যাওয়ার সময় এখানে যে সবচেয়ে এক্সক্লুসিভ যে বাসগুলো আছে, যেহেতু মেয়ে মানুষ একা যায়, তো সিঙ্গেল সিট নিয়ে যায়। তো যাওয়ার সময় দেখা যায় আম্মু তো সবসময় দোয়া দৌড় করে ফুদে, কারণ এখানকার তো মানে কোনো সিকিউরিটি নেই। আমি তো বের হচ্ছি, আমি যে লাইফ নিয়ে আবার ব্যাক করবো, আমি আবার আমার মানে ফিরে আসতে পারবো, এরকম কোনো ফেসিলিটি পাই না। হ্যাঁ, আর আমার যে কমপ্লেনটা ওটা হচ্ছে যে আমি যখন যাই তখন দেখা যায় যে বাসগুলা এত বিশাল সাইজে থাকে, যখন ওরা ওভারটেক করে এক পাশে টোটালি হেলে পড়ে। হ্যাঁ, আর এমন স্পিডে ওভারটেক করে বা এমন স্পিডে যায় যে মনে হয় এক্ষুনি বুঝি একটা ইয়ে হবে, ফেস টু ফেস কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যেখানে 6 ঘন্টার রাস্তা, আর যেখানে 6 ঘন্টায় আমরা চিটং এ পৌঁছাতাম বা ঢাকায় যেতাম, ওই জিনিসটা এখন 4 ঘন্টায় হয়ে যায়। লাস্ট যেবার আমি এসছি, আমি মেনশন করছি না আমি কোন কোম্পানির বাসে করে আসি বা যাই, ওখানে যেটা হয়েছে, স্টিয়ারিং ধর আমি মানে দেখতে পাচ্ছি, আমি ফার্স্টে B1 সিটে ছিলাম, তো দেখা যাচ্ছে যে ড্রাইভার স্টিয়ারিং ধরেছে বাম হাতে, স্পিডে তো ড্রাইভ করছে, ডান হাতে সে মোবাইলে কথা বলছে। আর যখন আমি